দেখুন, একটা সোজা কথা বলা যাক। নির্বাচন কমিশনকে 3বার চিঠি দিলেই যে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করে দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো সেটা জানেন। আবার এসআইআর এর চূড়ান্ত বিরোধিতা করা সত্ত্বেও বুথে বুথে এসআইআর এর সহায়তা কেন্দ্র খুললে দলীয় কর্মীদের একবারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেসই। দেখুন, এই নির্বাচনী অপটিক্স কিন্তু বারবার তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছে। ব্রিগেডে বামফ্রন্টে সেই মৃত্যু ঘণ্টা বাজানোতে হোক, কিংবা সুপ্রিম কোর্টে এখনকার সওয়াল জানিয়ে এত আলোচনা হচ্ছে। কেউ বলতেই পারেন প্লেইং টু দ্য গ্যালারি, বলতেই পারেন গিমিক, আমরা তার বিশ্লেষণ করতে পারি, কিন্তু রাজনীতি বারবার তৃণমূলকে কিন্তু এই রাজ্যে ভোটে লাভবান করেছে। অন্তত পরিসংখ্যান একেবারে সেই কথা বলছে। বিশ্বনাথ চক্রবর্তী মানবেন? এটা ঠিক যে প্রতিটি লোক কিন্তু প্রশ্ন করছে যে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বুথে বিএলএ দিয়েছে, যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিয়ত মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন বিএলএদের সাথে যে যাতে একটি নামও বাদ না যায়, সেই তৃণমূল কংগ্রেস কেন রাস্তায় নেমে বিরোধিতা করছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত অবস্থান নিচ্ছেন, একের পর এক ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছেন? এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। এটার কারণটা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ইমোশন রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মানুষকে যদি আমি আবেগতাড়িত করতে পারি, মানুষের যে সমস্যাগুলো সেগুলোকে যদি আমি আবেগতাড়িত করে ড্রামাটাইজ করতে পারি, নাটকীয়ভাবে তুলে ধরতে পারি, তাহলে কানেক্ট করতে পারবো মানুষের সাথে। আর এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে ভারতবর্ষের কোনো রাজনীতিবিদ নেই। অতীত থেকে বর্তমান বারবার দেখা গেছে ইমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানুষকে প্রভাবিত করেছেন। গতবার মানে পাটা সত্যি কী অবস্থায় ছিল আমরা কেউ জানি না, কিন্তু পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ভাঙা পায়ে তিনি যে খেলা 24 সালের বিধানসভা নির্বাচনে দেখিয়েছিলেন, সেই আবেগে কিন্তু বহু মানুষ আবেগতাড়িত হয়েছিল। এবং ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের 21 সালের নির্বাচনে জয়ের পেছনে ভাঙা পায়ের খেলা একটা ছিল। একইভাবে আমি বলবো বিরোধী রাজনীতির সময় আপনাদের মনে থাকতে পারে যারা এখানে বয়স্ক মানুষ আছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন ব্রিগেডে। বামেরা কি পরাজিত হয়েছিল? না, কিন্তু ওই মৃত্যু ঘণ্টাটাকে প্রতীকী অর্থে তিনি যেভাবে ব্যবহার করেছিলেন বামেদের মানে পতনের সাথে, সেটা কিন্তু বহু মানুষ রিলেট করতে পেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিরোধী মুখ হয়ে উঠেছিলেন সেই সময়। প্রণব মুখার্জির মতন দাপুটে নেতা, বরকত গনি খান চৌধুরীর মতন নেতা, সোমেন মিত্রর মতন নেতা, সুব্রত মুখার্জিকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুখ হয়ে উঠেছিলেন। ওই মৃত্যু ঘণ্টা তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পুলিশ লাঠিচার্জ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছেঁড়া কাপড়টাকে সামনে নিয়ে যে নাটক করেছিলেন, তাতে মহিলারা চোখে জল ফেলেছে, ইসরে মেয়েটাকে কি করে দিয়েছে। আমরা দেখেছি যে 1996 সালে অদিত চৌধুরী থেকে শুরু করে শঙ্কর সিংদের বাদ দেওয়া হলো বিধানসভা নির্বাচনের সময়। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাকের উপরে উঠে মানে চাদর গলায় জড়িয়ে দিয়ে বললেন আমি মরে যাব। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব নেতারা ববি হাকিম সমেত এতটা ইমোশনালি চার্জ হয়ে গেল যে মানে তারা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নিজেকে যুক্ত করেছে। ফলে আমি বারবার বলছি, বিরোধী থাকাকালীন বিরোধী মুখ হয়ে ওঠা, সবাইকে ছাপিয়ে দিয়ে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমোশনকে কাজে লাগিয়েছিলেন। আবার শাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জয়ী হয়েছেন তার এই ইমোশনাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, এবং যেটাকে আমরা ড্রামাটাইজেশন অফ পলিটিক্স বলে থাকি। যেমন একটা উদাহরণ দিই, রাজীব কুমারকে ধরতে এসছে সিবিআই, মমতা বন্দ্যোপাধ্যায় ওর বাড়ির সামনে বসে গেলেন, বাধ্য করলেন সিবিআইকে পিছু হটতে, রাজীব কুমার মুক্ত হয়ে গেলেন, জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এইরকম একের পর এক যে ঘটনা আমি তুলে ধরতে পারি, যেখানে আমি দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় আবেগতাড়িত হয়ে যেভাবে মানুষকে যুক্ত করতে পারেন, সেটা পশ্চিমবাংলার রাজনীতিতে বিরলতম ঘটনা, ভারতবর্ষের রাজনীতিতে বিরলতম ঘটনা। সুমনা, দেখুন এই যে এসআইআরকে নিয়ে প্রথম দিন থেকে যে অব্যবস্থা ইলেকশন কমিশনের, তার পূর্ণ সুযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে। প্রত্যেকটা ভোটারের যে অসুবিধাগুলো হচ্ছে সেটাকে কিন্তু কেবলমাত্র কানেক্ট করতে পারছেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমরা দেখতে পাচ্ছি, এবং এই প্রশ্নটা আমি রাখতে চাই, ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতা, ইলেকশন কমিশনের ব্যর্থতা, ইলেকশন কমিশনের যে অব্যবস্থা, তার কেন পূর্ণ সুযোগ তৃণমূল কংগ্রেস একা পেল? তার কারণ অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রশ্নগুলোর সাথে রাজনীতির মানে রাস্তায় তারা নামেনি। দ্বিতীয় যে বিষয়টা আমি এটা প্রশ্ন রাখতে চাই, যে ন্যাশনাল ইলেকশন কমিশন কি জেনে বুঝে এই দুরবস্থা করেছে? অর্থাৎ তাহলে এই দুরবস্থা গড়ে তোলার পেছনে পশ্চিমবাংলায় যে ভোটাররা অনেক জায়গায় অস্বস্তিতে বোধ করছেন, নানা রকম অসুবিধার সম্মুখীন হয়েছেন, এটা কি রাজ্য প্রশাসনের একটা বিরাট ভূমিকা আছে?
মানে এর মধ্যে কি একেবারে টপ লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ডিএম থেকে শুরু করে যে এদের একটা ভূমিকা আছে। কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো নিয়ন্ত্রণ আছে রাজ্য প্রশাসনের উপর। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা ড্রামাটাইজেশন করতে চাইছেন, মানুষের সাফারগুলো তুলতে চাইছেন, তার সাথে কি কোনো কানেক্টিভিটি এই সরকারি আধিকারিকদের আছে? তারা এগুলো ছেড়ে রাখছেন, সেই দুরবস্থাগুলো তৈরি করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে নিয়ে রাজনীতি করতে পারছেন। আমি প্রশ্নটা কেন তুলছি সুমনদা, আপনি দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জন জীবিত মানুষ মৃত হিসাবে দেখানো হয়েছে, তুলে ধরলেন। এই 3 জনের যে 3 জনকে তুলে ধরলেন, এই জায়গায় নিশ্চয়ই বিএলও 2 ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিএলওরা কি করছিল? এই প্রশ্নটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না যে হে আমার দল, যে দলের প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল, সেই বুথগুলো থেকে কি করে মানে জীবিত মানুষের নাম মৃত হয়ে আসলো। দ্বিতীয় যেটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র জীবিতর নাম মৃত 3 জন এসছে তাদের র্যাম্পে হাঁটালেন, কিন্তু হাজার হাজার লোক, হাজার হাজার মৃত নামগুলো যে রয়ে গেল, এবং যাদেরকে আগামী দিনে কিভাবে ভোট করানো হবে সেইটা আমাদের আশঙ্কা। তার কারণ আজকে সিপিআইএম দলের থেকে সুব্রত অত্যন্ত দায়িত্ব নিয়ে মাত্র 1-2 বুথের যে নমুনা, যেটা এবিপি আনন্দের স্টুডিওতে দেখানো হয়েছে আর এবিপি আনন্দের নিউজে এসছে, যে কিভাবে মৃত ভোটারদের বারবার সিপিএম এর তরফ থেকে বলা সত্ত্বেও যাদবপুর অঞ্চলে মৃত ভোটারের নাম রয়ে গেছে এখনো এই খসড়া প্রতিবেদনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একবারও বললেন না যে হাজার হাজার যে মৃত ভোটারদের নাম এখনো রয়ে গেছে, যেগুলো শাসকরা বারবার নির্বাচনের সময় ব্যবহার করে, সেটা নিয়ে তো একবারও বললেন না। আমি বলছি সুমনদা, এসআইআরটা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস দখল নিয়ে নিয়েছে। সুমনদা, আমি বলছি একজন মৃত ভোটারেরও নাম তালিকায় থাকা উচিত নয়, কিন্তু আমার একটা কথা বলুন সুমনদা, যদি আপনি কম্পেয়ার করেন ভুলবশত একজন মৃত ভোটারের নাম থেকে যাওয়া আর ভুলবশত একজন বেঁচে থাকা মানুষের মৃত হয়ে যাওয়া, কোনটা অতি ভয়ানক বিষয় একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বের কাছে। সুমন, আমি একটু বিশ্বনাথ অনেকগুলো কথা বলেছে, 3 মিনিটের 8 মিনিট বলেছেন। আমি বলি সুমনদা, বিশ্বনাথ দা প্রায় একটা কথা আপনাদের ডিবেটে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছেন। আপনি বলেন হারিয়েছেন, এই ইস্যুটা নিয়েছেন, এটা নিয়েছে, যেখানে তোমাদের নেওয়া দরকার সেখানে তোমরা জানো না, আমি বলছি যেখানে ছাড়া দরকার সেটা পুরো ছেড়ে দাও। দাদা, আপনি পুরো বলেছেন, একটু বলে নিতে দিন। আজকে বিশ্বনাথ দার কাছে উল্টো কথা শুনলাম। বিশ্বনাথ একটা কথা বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি 3 জন মৃত ভোটারকে নিয়ে আসেন, ওখানে তৃণমূলের বিএলএরা কি হয়েছিল? আমাদের বুথে একজন জীবিত মানুষ, ঘটনাচক্রে আমাদের আত্মীয়, তিনি জীবিত মানুষ, তার নাম মৃতই আসেনি, তিনি জীবিত মানুষ, আমাদেরও আগে ওই এলাকায় এসেছেন, ঠিক আছে? আমাদের সকলের নাম উঠে গেছে, সেই ব্যক্তির নাম ওঠেনি। বিএলএ থেকে শুরু করে প্রত্যেকে ফর্ম সাবমিশন করেছে, প্রত্যেকে ফর্ম সাবমিশন করেছে। আমার কথা হচ্ছে ফর্ম তো সাবমিট হয়ে যাচ্ছে, বিএলএরা সেটা চেক করছেন, বিএলওরা সেটা চেক করছেন, পরে ভেতর থেকে কি হয় সেটা প্রথমত সুমনদা, আমি বছরকে বছর বলে যাচ্ছি, যেখানে তৃণমূল মনে করে রাজনীতির সুবিধা আছে সেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা তারা দলীয়করণ করে, আর যেখানে মনে করে দায়িত্বের ব্যাপার আছে, দায়িত্ব নিতে হবে, যেমন শিক্ষা দায়িত্বের ব্যাপার, সেখানে আলগা কোনো ছেড়ে দেয়, পুরো মানে নিয়ন্ত্রণ, কোনো প্রশাসনে কোনো নিয়ন্ত্রণ রাখবে না। ফলে তৃণমূল কংগ্রেসের পলিটিসাইজেশন অব অ্যাডমিনিস্ট্রেশন তার রাজনীতির সুবিধার জন্য তারা করে। দ্বিতীয় যে বিষয়টা, যে এই যে 3 জনেরকে র্যাম্পে হাঁটালাম, ড্রামাটাইজ করলাম, নাটকীয় করালাম, আমার প্রশ্ন হচ্ছে এই 3 জন কোনো না কোনো বুথের লোক, এই বুথের মানে যারা ছিলেন, মানে তৃণমূলের তরফ থেকে যারা দায়িত্বে ছিলেন, তারা কি ভূমিকা পালন করেছেন? তারা কেন ভূমিকা পালন করেন? কি বললেন? আমি আমার প্রথম বক্তব্যের সময়ই বলেছি, এটা আইপ্যাকের ক্লিয়ার ক্যাম্পেইন প্ল্যানিং, এবং যদি হঠাৎ করে 2টো ছাগল নিয়ে হাঁটতে দেখেন তাহলে বুঝবেন এদের অফিসার সব, এদের ইনভলভমেন্ট আছে। 1, 2, আমি বিশ্বনাথদার সাথে এক জায়গায় একমত নই, সববার কিন্তু পলিটিক্যাল ড্রামা ক্লিক করবে না বিশ্বনাথ দা। সিপিএম এর সময় একাধিকবার ওনার জীবনে পলিটিক্যাল ড্রামা আছে, সেগুলো সববারে ক্লিক করেনি, বহুবার ফ্লপ হয়ে গেছে, এবারে ফ্লপ খাবে। এর আগেও এই আশায় থাকে, এই তার মানে পলিটিক্যাল ড্রামা হচ্ছে, বহু বছর পলিটিক্যাল ড্রামা হচ্ছে।
আমি বলছি সুমনদা, দেখো এর আগেও এই টেবিলে আলোচনা হয়েছিল, আমি বলছি এই টেবিলের আগে আলোচনা হয়েছিল মৃত ভোটারের নামটা লিস্ট থেকে বাদ দেওয়াটাই যদি সত্যি সত্যি একটা সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে যে কথাটা গত 10 বছর ধরে আমরা বলে আসছি, একটা রাজ্যে তুমি এসআইআর করছো মানে সবার আগে সেই রাজ্যের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং পুরসভার কাছ থেকে গত 10 বছরে কি 20 বছরে যত মানুষের ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে তালিকাটা চেয়ে নাও, অটো ডিলিট করে দাও। দেখো সুমনদা, যারা রেশন তোলেন তারা এটা জানবে, যারা আমাদের আলোচনা শুনছেন। আর যদি আমার পরিবারে কারো মৃত্যু হয় 1 মাসের মধ্যে, তার নামে যদি রেশন কার্ড থাকে, 1 মাস পরে সেই কার্ড তুলতে নিয়ে গিয়ে তুমি রেশন দোকানে রেশন তুলতে পারবে না, নামের পাশে লাল হয়ে যাবে। খাদ্য দপ্তরের সঙ্গে যদি ডেথ সার্টিফিকেটটা লিঙ্কড হয়ে যায়, অটো ডিলিটেড হয়ে যায়, তাহলে কেন ভোটার লিস্ট থেকে হবে না? তা যদি হতো তাহলে না কোনো জীবিত মানুষের নাম বাদ যেত, না একজনও মৃত মানুষের নাম থেকে যেত। এই কারণেই বলছি নিয়মগুলোই করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.